বর্ধমানের মুচখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেক দিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎ একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটুও দেরি না করে সে গামছায় দুটি মুড়ি বেঁধে রওনা হলো বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই পড়ে বালিডাঙ্গার মাঠ। তাই জায়গাটা ছিল খুবই খারাপ। এখন বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়। আর এই মাঠকে ত্যাগ করলে বা অন্য পথে ঘুরে গেলে 3-4 মাইল পথ হাঁটা তো বেশিই হয়, উপরন্তু বোনের বাড়ি পৌঁছতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে জেনে শুনে এই বালিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এ মাঠে চাষ হয় না, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধু ধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত। চৈত্রের রোদ্দুরে লিলি করছে যেন। এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্ত। রাত ভেদ হলে অবশ্য অন্য কথা ছিল, এখন এখানে ভয় কি? ভূতেরা আর যাই করুক, দিনের বেলায় তো ভয় দেখাবে না। আর সত্যিই যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তা সচক্ষে দেখাই যাবে। কেননা ভূত আছে শুনেছে, অন্ধকারে পুকুর পাড়ে বনবাদারে ভূতের ভয়ে গা ঝমঝম করে তাও জানে, কিন্তু ভূতও নিজে কখনো দেখেনি বা কেউ দেখেছে বলেও শোনেনি। তাই বালিডাঙ্গার মাঠে এসে সত্যি সত্যি যদি ভূত দেখা যায় তো মন্দ কি? হরিহর আপন মনেই এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটাও ওর ভালো নেই। বহু কষ্ট করে বোনটার বিয়ে দিয়েছে ও, অথচ এই 1 বছরের মধ্যেই ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগলো। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎ মনে হলো কে যেন ওর পেছনে পেছনে আসছে। হরিহর একবার তাকিয়ে দেখলো, কই, কেউ তো নয়। আবার চলা শুরু করলো। আবার ওই একই রকম মনে হলো। ভারী মজার ব্যাপার তো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একটা পথ রোধ করে দাঁড়ালো। দেখলো কাস্তে হাতে এক কিষান, মাথায় গামছার ফেটটি বাঁধা। কিষানটি গম্ভীর গলায় বলল, ওহে ছোকরা, বলি এই বড্ডপুরে বালিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? আমার বোনের খুব অসুখ, তাই দেখতে যাচ্ছি। কেন, আর কোনো পথ ছিল না? সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথ দিয়েই যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কি না? বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছিল, এখন সেরে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিও না, যেমন এসেছো তেমনি ফিরে যাও। হয় ঘুরে যাও, নয়তো ঘরে যাও। তা কি করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিও না, আমাদের সভা চলছে এখন, গেলে অসুবিধা হবে। তোমার বোনের বাড়ির খবর ভালো? খবর ভালো হোক মন্দ হোক, এত পথ কষ্ট করে এসেছি যখন, ফিরে তো যাব না। আবার কাল কে আসে, যা হয় হবে, আমি যাবই। আমার কথা তাহলে শুনবে না তুমি? হরিহর ওর কথার কোনো উত্তর না দিয়েই এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওর শরীরে কিরকম যেন শিহরণ খেলে গেল। ও দেখল একটা প্রাচীন বট গাছের নিচে কতকগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা আর এক ছায়ামূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া এরা কি বা হতে পারে? কারো কোনো শরীর নেই,
শুধু ছায়াগুলো রয়েছে। হরিপদ যেতেই ওদের সবার কাজ থেমে গেল। সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, কেতই এমন আচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন? আগে আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি। তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এ পাশ দিয়েই যাচ্ছি। আমার কোনো লোক তোকে এ পথে আসতে বারণ করেনি? করেছিল, তবে সে যে আপনাদের লোক তা অবশ্য আমি জানতাম না। সে আমারই লোক। ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকেদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণেই ঝাঁঝার রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল শুধু। হরিহর বুঝল কাজটা সে সত্যিই ভালো করেনি। হরিহরের একবার ভয় হলো, আবার ভয়কে জয় করলো সে। জীবনে এই প্রথম ভূত দেখলো, তাও দিনে দুপুরে। এ গল্প ও করবে কার কাছে? যাকে বলতে যাবে সেই তো হাসবে। কিন্তু কেউ বিশ্বাস করুক আর নাই করুক, হরিহর নিজে তো করেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যিই আছে। এবং সে ভূত জনশ্রুতির নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যের আগেই সে বোনের বাড়িতে পৌঁছালো। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করতে লাগলো। বোনের শ্বশুর মশাই বলল, কাজটা খুব ভালো করনি হরিহর। যে পথে কেউ আসে না, আর সে পথে এই ভর দুপুরে কেন তুমি এলে? তাও এলেই যখন, ওই কিষানের ডিশে তুমি উপেক্ষা করলে কেন? এখন যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমাকে রক্ষা করবে কে? তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা। সামান্য একটু জ্বরই হয়েছিল, বুকে সর্দি বসে জ্বর। কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেক দিন তুমি আসোনি বলে তোমার কোনো খবর টবর না পেয়ে মনে দুঃখ হয়েছিল, খুব দারুণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল, বৌমা তোমার বাপের বাড়িতে কোনো খবর দিতে হবে? তা আমি বলেছিলাম, না, কোনো খবরই দিতে হবে না। তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞাসা করে, তখন বলো যে তোমার বোন মরতে বসেছে। তুমি সেই কথা শুনেই ছুটে এসেছো দাদা, কিন্তু এটা তুমি কি করলে? যা হওয়ার তা হয়েই গেছে, কাজে আর ভেবেচিন্তে কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই ও পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সে রাতেই হরিহর দু একবার রক্ত বমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্ত বমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছা মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুইয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বালিডাঙ্গা থেকে এত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটে হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি করতে লাগলো ওর। বহু ডাক্তার বদ্যি ওঝাপত্তর করলো, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের টুকটাক, জল পোড়া, ঝাড়ফুঁক সবই বৃথা হলো। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বলল, হ্যাঁ, আমি পারবো এ ভূত ছাড়াতে। এ বড় চাঁদরেল ভূত, খুব রেগে গিয়ে ধরে আছে ওকে। তা গুণিনের ঝাড়ফুঁকে সত্যিই কাজ হলো। দু চারবার সর্ষে চোঁয়া ছুঁড়ে মারতেই আর প্যাকাটির ফুঁ দিতেই বাবারে মারে করে ভূত হরিহরকে ছেড়ে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো এই, গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূত পালায়। কিন্তু যেই গুণিন বাড়ি ফেরেন, ভূত এসে আবার ধরে।
বারবার যখন এই রকমই হতে থাকে, বাড়ির লোকেরা তখন আবার ধরে গুনিনকে, বলে, বাঁচান বাঁচান মশাই, মরে গেলুম, আর তো পারি না। আপনি গেলেই রোগী সুস্থ হয়, আর আপনি খালবার হলেই আবার ধরে রোগীকে। আজ তাহলে বেড়াদের শেষ দিন হোক, ওর জন্য আমার কেন বদনাম হয়? তা ঠিক আছে, তোমরা যাও। আজ গিয়ে আমি এমন ওষুধ দেবো যে আর ওর ধারে কাছে কোনো ভূত আসতে সাহস করবে না। ও ভূত তো কোন ছাড়। এই বলে হালদার মশাই তার শেষ দাওয়াই রক্ষা কবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। কাম শুদ্ধ লোক গুনিনের কেরামতি দেখার জন্য হাঁ করে বসেছিল। গুনিন যেতেই হই হই করে উঠল সকলে। হালদার মশাই বললেন, না, আজ আর কোনো রকম ঝাড়ফুঁক করবো না। একটা রক্ষা কবচ পরিয়ে দেবো শুধু, তারপরে দেখবো কোন ভূত কি করে ওকে ধরে। গুনিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় কবচ বেঁধে গুনিন বলল, এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে রেখো এটা, অন্তত বছর খানেক, আর তোমাকে ভূতে ধরবে না। হরিহর হালদার মশাইকে প্রণাম করল এবং সত্যি সত্যিই হাঁপ ছেড়ে বাঁচল সে। অর্থাৎ সেদিন গুনিন চলে যাওয়ার পরেও আর তাকে কোনো ভূতে ধরল না। এই ব্যাপারে ওঝা হিসেবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পড়বে নাই বা কেন? এমন বেয়ারা ব্যাপার তো হামেশা ঘটে না। তা কে কবেই বা এসব দেখেছে? ওইরকম একটা ঢ্যাঙা ভূতকে জব্দ করা কি চারটিখানি কথা? হালদার মশাইও তাই বিজয় গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলেন চারিদিকে। পরদিন সন্ধ্যাবেলা ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে। বলল, হালদার, তুই মস্ত গুণিন, গুণিনের সেরা গুণিন, কিন্তু আমাদের পিছনে লেগে তুই খুব একটা ভালো করলি না। এখনো বলছি, আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। থাম বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না। আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দেশময় ধন্যি ধন্যি পড়ে গেছে আমার নামে, সব তাহলে বৃথা হয়ে যাবে। তোরা অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়াবো না। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর ওপর, কাজেই ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আমার কি? হরিহরকে ভালো করে আমার দেশ জোড়া খ্যাতি, এ সুনাম আমি হারাতে চাই না। আমাদের কথা তুই শুনবি না তাহলে? না। ঠিক আছে, আমরা এর বদলা নেব। তোর একটি মাত্র ছেলে তো, আনাচে কানাচে যেখানে সেখানে ঘোরে, আমরা তার গলা টিপে মারবো। তবে তোকে আমরা আর একবার ভেবে দেখার সময় দিলাম। তোদের যা ইচ্ছে কর। তা তো করব, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়। সম্ভব নয়। তাহলে ধরলাম তোর ছেলেকে। তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। ধরলাম ওকে, এখন বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেবো। তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা। তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব। এই কথা বলেই ভূতেরা বেপাত্তা। আর নিবারণ হালদারও দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। হয়তো তার ছেলেকে ঘিরে সবাই কেমন গোল হয়ে বসে আছে। তবে কি সত্যিই ভূতেরা ধরল ওকে? হালদার মশাই গিয়ে ঝাড়ফুঁক করে জল পোড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন। ছেলের তখন প্রবল জ্বর, অনবরত ভুল বকছে, শুধু বলছে, ও বাবা, ও বাবা গো, কি বড় বড় চোখ বাবা, ও বাবা গো, আমাকে কামড়াতে আসছে বাবা, আমি মরে যাবো গো বাবা, ওই দেখো আমার কাঠ ছাড়াচ্ছে বাবা। হালদার মশাই দেখলেন গতিক সুবিধের নয়। তার যত রকম বিদ্যে জানা ছিল
প্রয়োগ করে ছেলেকে তিনি সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টা করার পর একটু সুস্থ হলো ছেলেটি। পরদিন সন্ধ্যাবেলা ভূতেরা আবার হালদার মশাইকে ধরল। কি গুনেন, দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তা করি। এখনো সময় আছে, কিন্তু তোর ছেলেকে শুধু ধরে একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জানে মেরে দেব। ভেবে দেখ কি করবি, তোর কাছে খ্যাতি বড় না ছেলে বড়? ভেবে দেখ, তোর কিন্তু একটি মাত্রই ছেলে। আমার কাছে খ্যাতি বড়, ছেলে নয়। ঠিক আছে, হরিহরের বদলাটা তোর ছেলেকে দিয়ে নিতে হবে দেখছি, তবে আর একবার সুযোগ তোকে দেব। হালদার মশাই চিন্তান্বিত হয়ে বাড়ি ফিরে এলেন। চিন্তার কারণ আছে বই কি। হতচ্ছাড়া ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবজ বেঁধে সেই কবজ খুলে আনবে কি করে? এদিকে ওদের যত রাগ এখন ছেলেটার ওপর পড়েছে। হালদার মশাইয়ের সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। বাড়ি ফিরতেই হালদার মশাইয়ের স্ত্রী তো কেঁদে এসে হালদারের পা দুটো জড়িয়ে ধরলেন। কি ব্যাপার, হলো কি তোমার? তার আগে বলো, তোমার কি সত্যি সত্যি মতিচ্ছন্ন হয়েছে? তার মানে? তার মানে তুমি ভালোভাবেই জানো। কি হলো বলবে তো? কি হলো তুমি জানো না? এই তো একটু আগে পুকুর ঘাটে আমাকে দেখা দিয়ে ওরা বলে গেল তুমি নাকি ওদের কথায় রাজি হচ্ছ না। ওরা বলছে এখনো সময় আছে, হালদার মশাইকে একটু বুঝিয়ে বলো যেন ওই কবচটা কালি গিয়ে খুলে নিয়ে আসে। আমরা সচরাচর কারো ক্ষতি করি না। ওই লোকটাকে বারণ করা সত্ত্বেও আমাদের জরুরি মিটিংয়ের দিন ও জোর করে মাঠে গিয়েছিল। হালদার মশাই ওঝাগিরি করছে, তাতে আমাদের কোনো রাগ নেই, তবে ও যদি আমাদের মুখের গ্রাস ফিরিয়ে না দেয় তাহলে আমরা প্রতিশোধ নেবার জন্য তোমার ছেলেকে মারব, তারপর তোমাকে। এখন বলো, তোমার এত দরদ কেন ওদের ওপর? কিসের এত জেদ তোমার? শুধু তোমার গুয়ার তুমির জন্যই না ওরা আমার ছেলেটার মুখ দিয়ে খানিকটা রক্ত ওঠালো। সব জেনে শুনেও চুপ করে আছো তুমি। তুমি বাপ না পিশাচ? হালদার মশাই এবার রীতিমতো ভয় পেয়ে গেলেন। বললেন, ওরা বুঝি এইসব কথা বলেছে তোমাকে? না বললে জানলাম কি করে বলো? কিন্তু মুশকিল হয়েছে কি জানো, আমি ওই কবজ কি করে খুলে আনবো? কেন, কাল সকালেই তুমি অন্য একটা বাজে কবজ নিয়ে যাও ওদের বাড়ি, তারপর গিয়ে বলো এই নতুন কবজটা আরো বেশি জড়ালো। এই কথা বলে আসল কবজটা খুলে নকল কবজটা পরিয়ে চলে এসো। ভূতেরা বলেছে ওই কবজটা খুলে নিয়ে তুমি ঘরে ফিরলেই ওরা আর এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে লোকটাকে। ঝামেলা একেবারেই চুকে যাবে। বেশ, তাই করব। ওরা আবার এলে এই কথাই তুমি বলে দিও। হালদার গিন্নি দুহাত জোর করে কপালে ঠেকালেন। দুর্গা দুর্গা। পরদিন সকালে হালদার মশাই নতুন একটি কবজ নিয়ে আবার গেলেন মথুরাপুরে। হরিহর তখন গোয়ালে গরু বাছুরের দেখাশোনা করছিল। হালদার মশাইকে দেখেই এগিয়ে এলো সে। ব্যাপার কি হালদার মশাই? ব্যাপার কিছুই নয়, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধা হচ্ছে কিনা। কি যে বলেন, আপনার দেয়া কবজ গলায় বেঁধে রেখেছি। ভূত তো ভূত, ভূতের বাবারও আর সাধ্য নেই যে এখানে আসে। ঠিক আছে, এখন এই কবজটা তুমি আমাকে ফেরত দাও। সে কি? ভয় নেই,
এই কবজের বদলে তোমাকে আর একটা এমন কবজ দেব যে তারও সাংঘাতিক। এই কবজটা তো শুধু তোমাকেই রক্ষা করবে, কিন্তু এই নতুন কবজ রক্ষা করবে তোমার পুরো পরিবারকে। তারই দেয়া জিনিস তিনি ফিরিয়ে নেবেন, এতে অবিশ্বাস করার কিছু নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার হয়তো একদিন একটা নতুন কবজ দেবেন, এরকম তো হতেই পারে। তাই সরল বিশ্বাসে কবজটা হালদার মশাইকে দিয়ে দিল হরিহর। হালদার মশাই নিজে হাতে নতুন একটি নকল কবজ বেঁধে দিলেন। তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরের সীমানা যেই পেরিয়েছেন তখনই শুনতে পেলেন কে যেন বলল, আমাদের রাজা তোর ওপর খুব খুশি হয়েছে গণেন। আমরা তোর ওপর সন্তুষ্ট, আর তোর বউ ছেলের কোনো ভয় নেই। এখন ওরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। তো ছেলের ওপর থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছি। আর এও বলে রাখছি, আমরা যদি কাউকে কখনো ধরি আর ওজা হয়ে তুই যদি সেখানে যাস, তাহলে তোকে দেখা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব। হালদার মশাই নিশ্চিন্ত হলেন। একজন রোগীকে সারাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন, সেটাই বা মন্দ কি? তার কর্মদক্ষতা তাতে কিছুমাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বৃদ্ধিই পাবে। ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাড়ির লোকেরা দেখল হরিহরের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে। হরিহর কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারল কালো পোড়া দুটো হাত ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো, ও ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো, তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের বাইরে। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।